আজকে কারাগারে আনিস আলমগীর যে কথাগুলি বলেছেন আমি নিশ্চিত আপনারা শুনেছেন। আমার না একদম কলিজার মধ্যে এসে বিঁধেছে যে কি একটা বাংলাদেশ, যে এখানে মানে কি একটা ভয়ঙ্কর অরাজকতা, মানে বিচারহীনতা চলছে। আনিস আহমেদ, প্রথম যদি আপনার কাছে যাই, যে আপনি ভয়েস অফ আমেরিকাতে আপনি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। আপনার কাছে তিনি প্রথম বলেছিলেন রিসেট বাটনের চেপে দেওয়ার কথা, রাইট? তো রিসেট বাটনের বাংলাদেশ কেমন দেখছেন আপনি? প্রথমে আমি একটু সংশোধন করে নিই, আমি এখন ভয়েস অফ আমেরিকায় নেই, আমি অবসর নিয়েছি। এই যে রিসেট বাটনের কথাটা আপনি বললেন, এটাতেই একটা জিনিস প্রমাণিত হয়, এবং আমরা গত এই সেই 2024 সালের 5ই অগস্ট থেকে এই পর্যন্ত যা দেখছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে ইতিহাসকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চলছে। এই অর্থে যে এই যে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছেন, এতগুলো সময় গেল, এর মধ্যে বিজয় দিবস গেছে, এর মধ্যে 21শে ফেব্রুয়ারি গেছে, এর মধ্যে স্বাধীনতা দিবস গেছে, এর মধ্যে 15ই অগস্ট গেছে। কোনো সময়ই আমরা লক্ষ্য করিনি যে সেখানে বঙ্গবন্ধুর নাম কিংবা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা কিছু বলা হচ্ছে। তো এটাই তো সবচেয়ে বড় দৃষ্টান্ত যে সংবাদপত্রের স্বাধীনতা নেই। এবং তখন প্রধান উপদেষ্টা আমাকে যেটা বলেছিলেন যে ইতিহাস মুছে ফেলা হচ্ছে রিসেট বাটন দিয়ে। তো এই ইতিহাস মুছে ফেলার যে প্রবণতা এবং তার যে দৃষ্টান্ত, সেটা আমরা এই 1.5 বছরের বেশি সময়ের মধ্যে আমরা নিশ্চয়ই টের পেয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখা প্রয়োজন, যে কারণে আমি আশাবাদী, যে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। সাময়িক সময়ের জন্যে ওটা হয়তো লুকিয়ে রাখা যায়, কিন্তু এর বেশি আর কিছু করা সম্ভব নয়। ইতিহাস সোচ্চার থাকবে বরাবর। ধন্যবাদ। জি, সংবাদপত্রের অবস্থা কি দেখছেন? আপনি যখন তার সাক্ষাৎকারটি নিয়েছিলেন, তখন কি আপনি শুধু মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রশ্নটি করেছিলেন, যে স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে? তো সেখানে তিনি রিসেট বাটনের কথা বলেছিলেন, কিন্তু আপনি কি বুঝেছিলেন তার উত্তরের মধ্য দিয়ে যে এই রিসেট বাটন হচ্ছে একটা অরাজকতার বাংলাদেশ? এই রিসেট বাটন হচ্ছে গিয়ে যেখানে কোনো বিচার থাকবে না, কোনো আইন থাকবে না, শুধু মবের রাজত্ব থাকবে। অরাজকতার বিষয়টা আমি তখনও বুঝতে পারিনি একদম। সেটা তিনি ক্ষমতায় আসার মাসখানেক পরেই তার সাক্ষাৎকারটা নিয়েছিলাম, এবং সম্ভবত আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমের সেটিই ছিল প্রথম সাক্ষাৎকার। কিন্তু একথা স্পষ্ট হয়ে গেছিল যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে স্পৃহা, সেটাকে একেবারে প্রান্তিক অবস্থানে নিয়ে যাওয়া হবে, সেটা পরিষ্কার হলো। আর এই যে সংবাদপত্রের স্বাধীনতার কথা আপনি বললেন, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, যে নানান রকম দিবস আমরা উদযাপন করি, সেই সব দিবস আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে, আমাদের জাতীয়তা বোধের সঙ্গে, আমাদের বাঙালিত্বের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু আমরা কোথাও দেখি না যে কেউ, বর্তমান প্রশাসনের কেউ, কখনো ভুলেও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করছেন। এবং প্রধান উপদেষ্টা তো সেটা ভুলেই গেছেন। আমার সাক্ষাৎকারেও তিনি কিন্তু নিজের মুখে বঙ্গবন্ধুর কথা বলেননি। আমার সাক্ষাৎকারটি ছিল, আমি জানতে চেয়েছিলাম যে 32 নম্বর রোডের বাড়িটি কেন ভেঙে দেয়া হলো, এবং 15ই অগস্টের ছুটি কেন বাতিল করা হলো, এবং এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কি। তখন তিনি প্রায় ক্ষুব্ধ হয়েই আমাকে বললেন যে আপনি কি সব ভুলে গেছেন 24-এর আন্দোলনের পরে? তার কথা সারমর্ম এটাই ছিল যে এখন ছেলেরা বলছে, ছাত্ররা বলছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, কাজে অতীতের সবকিছু ভুলে যান। জি, মঞ্জুরুল আলম পান্না, আপনি তো কারাগারের স্বাদ নিয়ে এসেছেন। একটু বলুন তো, আনিস আলমগীর আজকে যে কথাগুলি বলেছে,
কথাগুলি শুনতে আপনার কেমন লেগেছিল? যে ধরেন আমি যদি দেখি একদিকে আহ, বাংলাদেশের সাংবাদিকরা, গণমাধ্যমগুলো সাংবাদিক সম্মেলন করছেন, মানে উদযাপন করছেন, অধিকার, সাংবাদিকদের অধিকার উদযাপন করছেন, অন্যদিকে সাংবাদিকরা জেলে পচে মরছে, এবং সেই নিয়ে তাদের কোথাও কোনো রকম বক্তব্য নেই। কি দেখছেন বাংলাদেশে, কি অবস্থা বুঝছেন আনিস আলমগীরের? সুতরাং আপনি যেমনটা দেখছেন আমিও তেমনটা দেখছি, আমার কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। এবং সারা দেশের মানুষ দেখছে, বহির্বিশ্বের মানুষরা দেখছেন। আপনি যে প্রশ্ন করেছেন যে আনিস ভাই আজকে যে বলেছেন কোর্টে তার আইনজীবীর কাছে শুনানির পরে আইনজীবীর সাথে কথা বলেছেন যে তিনি কারাগারে কেউ কোনো কথা বলছে না, আপনি আমার অনুভূতিটা জানতে চেয়েছেন যে কেমন লাগছে। আমার তেমন কিছু লাগেনি। এখন এই অভিজ্ঞতা আমার আছে আগে। হ্যাঁ, আমি যখন প্রায় 3 মাস কারাগারে ছিলাম, ঠিক একই মামলায়, তো সন্ত্রাস বিরোধী আইন। মানে আনিস ভাইয়ের সৌভাগ্য যে আহ, আমাকে যেভাবে বলা হয়েছে, ন্যারেটিভটা দেয়া হয়েছে রাষ্ট্রপক্ষের জায়গা থেকে, একেবারে আমার তো একবারে অ্যাপিলেট ডিভিশন থেকে আমাকে জামিন নিতে হয়েছে। তো সেখানে বলা হয়েছিল যে সরকার উৎখাতে ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নাকি আমরা নিচ্ছিলাম মুক্তিযোদ্ধাদের সঙ্গে। তো এবং তখন দেখেছি এই বাংলাদেশের কোন সাংবাদিক সমাজ বলতে যা বুঝায়, সে সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ের জায়গাগুলো কোনগুলো প্রেস ক্লাব বা বিএফইউ, যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা ঢাকা রিপোর্টার্স ইউনিটি ইত্যাদি ইত্যাদি, তারা কোনো কথা বলেনি। খারাপ লেগেছে এখানে। আবার লজ্জা লেগেছে আর এক জায়গায়, লজ্জায় কুণ্ঠাবোধ করেছি যখন বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, সে পেন বাংলাদেশ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট অফ ফোরাম, আইএফডি, এরকম অনেক অনেক সংগঠন তারা নিন্দা জানিয়েছে, বিবৃতি দিয়েছে। লজ্জা লেগেছে এই কারণে যে দেশের মধ্যে সাংবাদিকরা কোনো কথা বলছে না, বাইরের সাংবাদিক সংগঠনগুলো কথা বলছে। তবে হ্যাঁ, অবশ্যই দেশের মধ্যেও কথা হয়েছে। সাংবাদিক যারা রয়েছেন, সিনিয়র জার্নালিস্ট, তারা তাদের নিজ নিজ জায়গা থেকে কথা বলেছেন, কিন্তু কম্বাইন্ডলি, সম্মিলিতভাবে পেশাগত জায়গা থেকে কেউ কথা বলতে হবে, কেউ কথা বলেনি। এবং যেমন আপনারা বলেছেন দেশের বাইরে থেকে অনেকে বলেছেন, এবং প্রত্যেকের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তোলা হয়েছে। আনিস ভাইয়ের ক্ষেত্রেও সেটি ঘটেছে। আনিস ভাইয়ের ক্ষেত্রে যেটি ঘটেছে, সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়ে দায় সেরেছে। মানে কেউ যে বলেনি একবার তা নয়, সম্পাদক পরিষদ একটা বিবৃতি দিয়েছিল। এর বাইরে আর বাংলাদেশে কোনো পেশাগত পেশাজীবী সংগঠন, মানে সাংবাদিকদের পেশাগত জায়গা থেকে কোনো সংগঠন কেউ নিন্দা জানায়নি, প্রতিবাদ জানায়নি, কেউ মুক্তি দাবি করেনি। আবার একই রকম ভাবে আমার মতোই বিদেশি বিভিন্ন সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আরো বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে, মুক্তি দাবি জানিয়েছে। এই জন্য আমি এই বিষয়টিকে নতুন করে ফিল করার কোনো বিষয় মনে করিনি। তবে এটাই তো বাস্তবতা। এই বাংলাদেশে যা চলছে এই মুহূর্তে কি এটি তো আমরা দেখে অভ্যস্ত গত কয়েক দশক, যে লেজুর বৃত্তির যে সাংবাদিকতা। মনে করুন যে আওয়ামী লীগ সরকারের সময় যখন বিএফইউজের একটি অংশ আওয়ামীপন্থী, তারা নিশ্চুপ থেকেছে, আবার বিএনপি জামাতপন্থী যে অংশটি, তারা আবার সরব থেকেছে, অন্যান্য সংগঠন তাই, অন্যান্য সাংবাদিক ক্ষেত্রে তাই। এখন আবার একটি মনসুর আলম পান্না যদি এভাবে ঢালাও করে বলেন, আমার মনে হয় ঠিক না। ধরেন রোজিনা ইসলাম যখন আটক হলো, তখন কোন সাংবাদিক সংগঠন, কোন সাংবাদিকটি রোজিনা ইসলামেরটা, ওইটা রোজিনা ইসলামের বিষয়টা ছিল ওখানে কর্পোরেট পেশাদারিত্বের জায়গা ছিল। প্রথম আলো এমন একটা জায়গায় পৌঁছেছে যে প্রথম আলো সাংবাদিককে নিয়ে আমি যদি কিছু না বলি তাহলে বোধহয় আমার সাংবাদিকতা টিকে থাকা মুশকিল হয়ে যাবে। প্রথম আলো, আপনি এর বাইরে অন্য সাংবাদিকদের ক্ষেত্রে দেখান, প্রথম আলো মানে মতিউর রহমানের ক্ষেত্রেও, আপনি প্রথম আলোরই মতিউর রহমানের ক্ষেত্রে বা ডেইলি স্টারের মাহমুদ আলম ভাইয়ের ক্ষেত্রেও যদি আপনি বলেন, সবাই কিন্তু প্রতিবাদ জানায়নি। তখন সাংবাদিক মতিউর রহমান, সাংবাদিক মাহমুদ আলম একেবারে ট্রেডমার্ক, তো তারা এক অর্থে বলতে গেলে মানে তখন আওয়ামী বিরোধী হিসেবে চিহ্নিত ছিল। সো ওই সময়ে বিএফইউ যে কি আপনাকে মতিউর রহমান চৌধুরীর সম্পর্কে যে মানহানি মামলাগুলো, শত শত মামলা হচ্ছিল, কেউ প্রতিবাদ জানিয়েছে? মানে খুব জোরালো আকারে বিএফইউ যে আওয়ামী অংশটি বা মাহমুদ আলমের ক্ষেত্রে
জানিয়েছে? জানায়নি। এক্সেপ্ট রোজিনা ইসলাম। রোজিনা ইসলাম মানে তার গায়ে আওয়ামী লীগের ট্যাগ ছিল না, তার গায়ে বিএনপি জামাতের ট্যাগ ছিল না। আর যেহেতু তিনি প্রথম আলোর মতন একটা হাউজের মানে তিনি সাংবাদিক, তো দুটো বিষয় কাজ করেছে। একটা হচ্ছে প্রথম আলো এই সাংবাদিকের জন্য কেউ প্রতিবাদ না করলে, মানে আমি যদি প্রতিবাদ না করি তাহলে আমার মনে হয় সাংবাদিকতা টিকে থাকাই মুশকিল। আরেকটা হচ্ছে আমি প্রতিবাদ করলে সেটি নাম যাবে প্রথম আলোতে, অমুক অমুক প্রতিবাদ জানিয়েছে, ফোকাসে আসার একটি ব্যাপার ছিল। এটা একেবারে শুনতে নোংরা শোনা গেলেও বাস্তবতা হচ্ছে এই। কিন্তু যেটি নিরেট বাস্তবতা, যে এই যে দুটি অংশ, একটি অংশ সময় বুঝে চুপ থাকে, আবার কখনো সরব হয়, আবার ওই অপোজিট অংশের ক্ষেত্রেও কথা আরেকটা এটি। জিনিস বলি, দেখুন ধরেন মতিউর রহমান চৌধুরী, তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে, কিংবা মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা হয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা বিভিন্ন আদালতে ঘুরেছেন, ঠিক আছে, ডেফিনেটলি এটা একটা হয়রানিমূলক মামলা। কিন্তু বিনা বিচারে মাসের পর মাস এই শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, হ্যাঁ, শাহরিয়ার কবির 18 মাস ধরে তারা জেলে, এবং কি কারণে? কোনো অপরাধ নাই, খুনের মামলায়। এরকমটি কি কোনোদিনও হয়েছে? না, হয়নি, অবশ্যই হয়নি। তুলনাটা আমরা করার সময় আসলে আমাদের বিবেচনা রাখতে হবে যে গভীরতাটা কতখানি। শুধুমাত্র আমি জাস্টিফাই করার জন্য যদি তুলনাটা করি, আমার মনে মানে এটার গভীরতাটা, আনিস আহমেদ আমাকে যদি একটু বলতেন, ঘটনাগুলো কি একরকম ঘটছে? সাংবাদিক নির্যাতন বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এই মাত্রায়, এই গভীরতায়, এই তাৎপর্য নিয়ে কি আগে কোনোদিনও আপনি তো বহু বছর সাংবাদিকতা করেন, এই মাত্রায় কি দেখেছেন কোনোদিনও? না, আসলে এই মাত্রায় দেখা যায়নি। এটা ঠিকই যে চাটুকর কিছু সাংবাদিক ছিলেন যারা বিভিন্ন সময়ে যারা সরকারে ছিলেন তাদের চাটুকারিতা করেছেন, কিংবা তাদের বিপক্ষে কিছু কথা বলেননি। এটা সব আমলেই আমরা দেখেছি, বিএনপি আমলেও দেখেছি, আওয়ামী লীগ আমলেও দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো সাংবাদিকদের একেবারে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে। কাজেই আনিস আলমগীরের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিংবা সেই উষ্মা কিংবা সেই অভিমান যতটা সঠিক, ততটাই সঠিক এ কথাও যে সাংবাদিকদের করণীয় কিছু নেই। তারা কোনো সংবাদই প্রকাশ করতে পারছেন না। এই যেমন আমি একটা দৃষ্টান্ত দিই, শেখ হাসিনা গত 23শে জানুয়ারি নয়াদিল্লিতে অডিও বার্তার মাধ্যমে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের সংবাদ কিন্তু বাংলাদেশের একটি সংবাদপত্রে আমরা দেখেছি, কিন্তু বাদ বাকি সংবাদপত্র কেউ সেটা কভার করেনি। অথচ এটা একটা বিরাট খবর ছিল যে শেখ হাসিনা একটা অডিও ভাষণ দিয়েছেন। তাকে পছন্দ করা হোক কিংবা না হোক, এই সংবাদ তো আসা উচিত ছিল। কিন্তু আমি এখানে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে দোষ দেব না, কারণ সাংবাদিকরা এই সমস্যার মধ্যে আছেন। এখন যে সমস্যাটা সেটি অন্য সময় সমস্যার মতো নয়, সেটা সরকারের চাটুকারিতা অর্থে নয়, সেটা বিপদে পড়ার কারণে। যেভাবে মনজুর আলম পান্না বিপদে পড়েছিলেন, যেভাবে অন্য সাংবাদিকরা বিপদে পড়েছেন। আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ কারা করেছিল? বলা হচ্ছে জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা জোট। এগুলো সব ভুয়া জোট। এরা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। এখন বলা হচ্ছে যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু দুর্নীতির অভিযোগ তো জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্সের করার কথা নয়। এই মামলাটি যারা করেছিল প্রাথমিকভাবে, তারা কিন্তু তার বিরুদ্ধে এই সাংবাদিক হিসেবেই তার বিরুদ্ধে মামলা করেছিল, তাকে সাংবাদিক হিসেবে গণ্য করে। এবং এই যে হত্যা মামলা, এটা তো একেবারেই ধারাবাহিকভাবে চালিয়ে দেওয়া হচ্ছে। আপনি শাহরিয়ার কবিরের কথা বলেছেন। আমরা জানি যে শাহরিয়ার কবির অত্যন্ত উচ্চবাক ছিলেন যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে। তিনি যুদ্ধ অপরাধীর বিচারের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। এখানে এই যুক্তরাষ্ট্র এসে তিনি বিভিন্ন সময় ভাষণ দিয়ে গেছেন, বিভিন্ন সেমিনার করেছেন। সেই শাহরিয়ার কবিরকে আটক করা হলো সম্ভবত খুনের মামলায়, এরকম। তো এই যে অবাক কাণ্ড,
শাহরিয়ার কবিরকে কেন আটক করা হলো? কারণ শাহরিয়ার কবিরের বিরোধী যারা, অর্থাৎ যুদ্ধ অপরাধী যারা কিংবা তাদের উত্তরাধিকারীরা, তারা বলছে যে এই লোকটাকে গ্রেপ্তার করতে হবে। কাজেই সাংবাদিক হিসেবে কেবল নয়, বিভিন্নভাবে মানুষের উপর একটা চাপ রয়েছে, যে জন্যে সাংবাদিকরা কিন্তু মুখ খুলতে পারছেন না। হাসিনার আমলে সমস্যা ছিল, কিন্তু তারপরেও সাংবাদিকরা অনেকে মুখ খুলেছেন, কিছু চাটুকর সাংবাদিক ছাড়া। কিন্তু এখন তো প্রাণের ভয়, এখন তো কারারুদ্ধ হওয়ার ভয়, নানান রকমের ভয় বিরাজ করছে। এবং এর কারণে একটা সুফলই আমরা লক্ষ্য করছি, সেটা হলো এই আপনার মতো সোশ্যাল মিডিয়াগুলো আগের চাইতে অনেক বেশি অ্যাক্টিভ, আগের চাইতে অনেক বেশি সক্রিয় হয়েছে। এই সামাজিক মাধ্যমে অনেক কথা বলা যাচ্ছে, কিন্তু সংবাদপত্রে তো ছাপানো যাচ্ছে না। আমি আগেই বলেছি যে কোনো দিবসেই কিছু, বঙ্গবন্ধুর নাম বাদ দিন, এমনকি অন্য কি কোনো ব্যাপারেও ছাপা হলো না। আমি তো বললাম যে শেখ হাসিনা ভাষণ দিয়েছিলেন, এটা তো নিউজ হিসেবে আসতে পারতো। একটি খবরের কাগজে আমি দেখেছি জি ছোট করে, জি কিন্তু অন্য কোনো ঠিকই খবরের বলেছেন। কাগজে তবে আসেনি। মঞ্জুর আলম পান্না কিন্তু একটি কথা খুবই সত্য বলেছেন, সেটি হচ্ছে যে একটা কর্পোরেট মিডিয়ার যে প্রভাব সেটি অনেক তীব্র। ধরেন প্রথম আলো, ডেইলি স্টারে যেই আগুন দেয়া হলো, এরপরে এই এই দুটি প্রতিষ্ঠানের সাংবাদিকরা যেরকম শোরগোল শুরু করলেন, তারপরে তাদের সঙ্গে অন্যরা যেভাবে করে প্রতিবাদে সামিল হলো, সেটি তো কর্পোরেট কালচারেরই অংশ। এখন যতটুকু প্রতিবাদ আমরা দেখি মঞ্জুর আলম পান্না, সেটি তো এই দুটি প্রতিষ্ঠানের কারণেই। অন্য প্রতিষ্ঠানে আগুন দিলে তো তাদের কিছু হয় না। কারণ 5ই আগস্টের পরে সময় টিভিতে আগুন দেওয়া হয়েছে, এটিএন নিউজে আগুন দেওয়া হয়েছে, অসংখ্য প্রতিষ্ঠান, ৭১ পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? তো তখন কিন্তু তারা কোনো ট্রু শব্দটিও করেননি মঞ্জুর আলম পান্না। তখনকার কথা না হয় বাদই দিলাম, আপনি যখন কথা বলছেন যে সময় টেলিভিশন যেদিন আগুন দেওয়া হলো একেবারে 5ই আগস্ট রাতে, 71 টেলিভিশনও একটি অবস্থা করতে যাচ্ছিল, ডিবিসিতে আগুন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল, কারো কারো মাধ্যমে সে ঠেকানো হয়েছে, সেগুলো আমরা জানি। বিষয় হচ্ছে জনকণ্ঠ যে অনেকদিন পরে, সে 5ই আগস্ট অনেকদিন পরে সে দখল হয়ে গেল একটি ব্যক্তি প্রতিষ্ঠান, কেউ তো কোনো কথা বললো না। এই প্রথম আলো, এই ডেইলি স্টারেও কোনো ধরনের কোনো উচ্চবাচ্য নেই, সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে থেকে কোনো উচ্চবাচ্য নেই। তবে আমি বিনয়ের সঙ্গে আনিস ভাইয়ের কথার একটি অংশের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি, সেটি হচ্ছে যে এখন সময় খুব খারাপ। এই জন্য যেমন শেখ হাসিনার সংবাদটি সবাই প্রকাশ করছে না, আমি এখানে একটু দ্বিমত পোষণ করি। এখন সময়টি খারাপ শুধুমাত্র আনিস ভাই ওই জন্য না, আমাদের চরিত্রটাই এরকম হয়ে গেছে। শেখ হাসিনাকে, শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বা সরকার থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ফ্যাসিবাদের কোনো নিউজ দেওয়া যাবে না, ইত্যাদি দেওয়া যাবে না, বা নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের, ছাত্রলীগের কোনো নিউজ দেওয়া যাবে না। পরে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছিল না, সাংবাদিকরা সব বিষয়ে কথা বলতে পারবে। যখন প্রশ্ন উঠলো যে এটি বিষয়ে কি সাংবাদিকরা কোনো কথা বলবে না, টক শোতে যারা আলোচনা করে তারা কোনো কথা বলবে না, গভর্নমেন্ট থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছিল যে সাংবাদিকরা সব বিষয়ে কথা বলতে পারবেন। আচ্ছা, যদি না দেওয়াও হতো তাহলে কি সাংবাদিকরা বলবেন না? সাংবাদিকরা সব বিষয়ে কথা বলবে, হালাল হারাম, সহি অসহি সব বিষয়ে কথা বলবেন, তাই না? আমি যদি বলতে চাচ্ছি যে এটাই হচ্ছে আমাদের সমস্যা, সেলফ সেন্সরশিপ। ভয়ে আমি কুকড়ে যাব, ভয়ে আমি গর্তে ঢুকে যাব, আর উর্বর সময় কথা বলবো, যেমন আওয়ামী লীগ সময় যারা কথা বলেছেন। আচ্ছা আপনি বলুন তো, আওয়ামী লীগের সেই বুদ্ধিজীবী সন্তানেরা কোথায়? আওয়ামী লীগের সেই বুদ্ধিজীবী সাংবাদিকরা কোথায়? তারা গর্তে লুকিয়ে আছে, তাদের টক শোতে ডাকা হচ্ছে না, এই তো। আচ্ছা তারা তো লুকিয়ে আছে, তারা কি ফেসবুক ইউজ করে না, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে না? ওই এত যে বড় বড় ঘটনা ঘটছে, আমি নাম ধরে ধরে বলতে চাই, আমি বলতে পারবো, আমার কোনো সমস্যা নেই। ওই তাদের তো একটা স্ট্যাটাস দেখি না, এই যে মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে, সাংবাদিকদের উপর নির্যাতন করা হচ্ছে, একটা বিষয় কোনো কেউ কথা বলে না। এই আওয়ামী লীগের অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষদেরকে যে কারাগারে পাঠানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কেউ তো কোনো কথা বলে না। বিষয় হচ্ছে এরাই হচ্ছে টাউট বাটপার, আমি স্ট্রেট বলতে চাই, এরাই হচ্ছে চরম সুবিধাভোগী শ্রেণী। আপনি নাম বলতে বলবেন, আপনি যদি বলেন আমি একা করে নাম বলে যাচ্ছি। সাংস্কৃতিক জগতের তথাকথিত বুদ্ধিজীবী হোক, সাংবাদিকদের মধ্যে সেই তথাকথিত সিনিয়র জার্নালিস্ট হোক, একটু আগে সুলতান রহমান যাদের কথা বলছেন তাদের মধ্যে সবাই না, 2-4 জন এরকম আছেন যারা বাইরে থাকলে এখনো কথা বলতেন না, কারাগারের বাইরে থাকলে এখনো কথা বলতেন না। আবার এখন যারা কথা বলছেন না,
সেই তারাই তো আওয়ামী লীগের সময় চাটুকারিতা করেছে, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গিয়ে হাত কষলেছে না? হ্যাঁ, সেই এরাই আবার ডক্টর ইউনূসের হাত কষলাচ্ছে। এরাই যারা এখন রাজত্ব করছে অথবা যারা চুপ করে আছে, এরাই আওয়ামী লীগের সময় বেশি কথা বলেছিল। তো এদের চরিত্র হয়ে গেছে এইরকম। সেলফ সেন্সরশিপ আওয়ামী লীগের সময়ও গেছে, যেই জিনিসটা বিষয়ে আওয়ামী লীগ দলীয়গত ভাবে বা সরকারের জায়গা থেকে আমার উপর ইম্পোজ করা হয়নি যে পান্না তুমি এটা বলো না বা এই নিউজটা দিও না, কিন্তু পান্না সেই জায়গা থেকে সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে। পান্না ভয়ে কুকড়ে গেছে, কখন ডিজিএফআই ফোন আসে, কখন অন্য জায়গা থেকে ফোন আসে, কখন আমার চাকরি থাকে কি থাকে না। ঠিক এখনো তাই। অতএব এখন যে সময় অবশ্যই আগের চেয়ে আরো বেশি ভালনারেবল, এটা সত্য কথা। কিন্তু এই সাংবাদিকদের চরিত্র এই কারণেই মানে একই। এবং আমি আরেকটা কথা যোগ করি, আজকে সাংবাদিকতার যে অধপতন সেটি এই যে সো কল সিনিয়র জার্নালিস্ট কিছু সাংবাদিকের কারণে এই অবস্থা। তার কারণ কিছু হওয়ার আগে আমি কেন আমার মেরুদণ্ডটা বিক্রি করব, আমি কেন আমার অস্তিত্বটা বিক্রি করব? আমি তো জেল খেটে এসেছি, আমার উপর তো এখনো মবের হুমকি আছে, নানান ধরনের হুমকি আছে। কই চুপ করে তো নেই, চুপ করে নেই, এটা যেমন সত্য কথা, পাশাপাশি আরো একটা সত্য কথা আছে, 100% যে বলার কথা, যেটুকু বলার কথা সেটুকু পুরোটা বলতে পারছি না। তারপরে বলছি তো যে স্টিমরোলার চালানো হয়েছে, বলছি তো। অতএব আনিস ভাই, বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি যে বিশেষ কারণে যে সাংবাদিকরা চুপ আছে তা না, তার উল্টো পিঠে মূল কারণটা হচ্ছে উচ্ছিষ্টের ভাগিদার হওয়া। যদি আমি কিছু বলি আমার তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, আমার তো কিছু সুযোগ সুবিধা নিতে হবে। তো এখানে অনেক বিষয় কাজ করছে, যার কারণে আজকে এই যে আমাদের এই সাংবাদিকতার যে জায়গাটি, এটা একেবারেই ধ্বংসের পথে, একেবারে। এই আর দাঁড়াবে কিনা আমি নিজে কনফিউজড। মনজুরুল আলম পান্না সাহেব, আমি আপনার সঙ্গে অনেকখানি একমত। এটা ঠিক যে সেলফ সেন্সরশিপ চলছে, নিজেকে রক্ষার জন্য, নিজের গায়ে যাতে কোনো রকমের আঁচড় না লাগে, এবং সরকারের তরফ থেকে যদি সুবিধা পাওয়া যায় মন্দ কি। তবে এটা হচ্ছে এক শ্রেণীর সাংবাদিক, সকল সাংবাদিক এটা আমি মনে করি না। সকল উত্তর না, আমি তো বলছি সুপার সিনিয়র জার্নালিস্ট, তারাই তো সবকিছু ইম্পোজ করে, তাই না? হাউজের উপরে বা জুনিয়র যারা আছে বা কলিগ যারা আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আনিস ভাই, মানে যে বিষয়টি আমি গুমড়ে কাঁদি একা একা, যে জায়গাটা এমনি তো বাক স্বাধীনতা নেই, এটা তো আছেই বড় দাগে। আপনি একটু রিকল করে দেখুন 2024-এর 5 আগস্টের আগে যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে, আমাদের শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে প্রত্যেক টেলিভিশনের স্ক্রিনে ডান বা বামে ডগি যেটাকে বলি আমরা, হয় পতাকা উঠতো, বা শহীদ দিবসে শহীদ মিনার অথবা বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ বা মুক্তিযুদ্ধের কোন সিম্বলিক কিছু, এগুলো থাকতো তো। 2024-এর 5 আগস্টের পর থেকে হাতে গোনা 3 থেকে 4টি টেলিভিশন স্টেশন ছাড়া আর সব জায়গায় উধাও না, ওইগুলো ওড়ে না। শহীদ দিবসে কালো পতাকা ওড়ে না, শহীদ মিনার ওঠে না, স্মৃতিসৌধ ওঠে না, মুক্তিযুদ্ধের স্মৃতিমূলক কিছু কোনো ডগই ওঠে না। আমি এটুকু এনশিওর করতে পারি আপনাকে, আমি তো আরো কিছুদিন কাজ করেছি, 2024-এর কিছুদিন পর পর্যন্ত কাজ করেছি কোন একটা স্টেশনে। আমি তখন স্টেশন দায়িত্বে ছিলাম, নিউজের দায়িত্বে ছিলাম। কেউ আমার কাছে ফোন দেয়নি, মালিক পক্ষের কাছেও কেউ ফোন দেয়নি। আমি 100% নিশ্চয়তা দিয়ে আপনাকে বলছি যে এটি উড়ানো যাবে না, শহীদ দিবসে কালো পতাকা উড়ানো যাবে না, বিজয় দিবসে শহীদ মিনার দেওয়া যাবে না ডগি হিসেবে, কেউ বলেনি। কিন্তু ওই সেলফ সেন্সরশিপের জায়গা থেকে এই জঘন্য নোংরা মালিক পক্ষ অথবা আমার মতন যারা মানে নিউজের দায়িত্বে ছিল বা আছেন, তারা ওই ভয়ের জায়গা থেকে, উচ্ছিষ্ট ভোগী হওয়ার একটা লোভাতুর বাসনা থেকে, অথবা মেরুদণ্ড বিক্রি করে দিয়ে ওই কাজগুলো করেছে। ওইখানে কিন্তু সরকার বাধা দেয়নি। আমি এটুকু একবার আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, সরকার থেকে কিন্তু কোনো ধরনের নির্দেশনা আসেনি। তার আগে আমরা সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছি। কি জঘন্য মানসিকতা আমাদের। পান্না, আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি, শুধুমাত্র এই সেলফ সেন্সরশিপ নয়, এখানে আপনি দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম তো দখল হয়ে গেছে, তো নেতৃত্ব বদলে গেছে, নতুন যারা দখল করেছে তারা একটি গোষ্ঠীর প্রতিনিধি, ফলে তাদের পলিটিক্যাল এজেন্ডা গুলো তারা এখানে বাস্তবায়ন করছে, এরকম অভিযোগ কিন্তু আমি শুনেছি।
হতে পারে আমি আপনারটাও অস্বীকার করছি, এরকম যেমন আছে। আবার আমি তো নিশ্চয়ই ওই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রতিনিধি না, তাই না? সে মনে করুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তো আমি নিউজের দায়িত্বে ছিলাম, আমার উপরে আরেকজন ছিল, সামবডি ছিল, তার সাথে যোগাযোগ, মানে আমরা নিজেরা শেয়ার করছি যে এটা কি মনে করিয়ে দেওয়া দরকার নয় মালিক পক্ষকে যে আমাদের ডগিটা দিতে হবে কোনো এক বিজয় দিবসে, তার আগে মানে 7 মাস ধরে তো ওড়ে এগুলা, থাক, দরকার নেই, কি দরকার? যদি ওই মালিক, ওই বিশেষ মালিক ব্যক্তিটি তার আইডিওলজি চেঞ্জ করেছে, এটাও সত্য কথা, কিন্তু আমাদের দায়িত্বটা কি ছিল? হুম, উনি কিছু বলুক আর না বলুক, ধরে নিলাম উনি না বলবে, কিন্তু আমাদের কিন্তু লক করা উচিত ছিল, জি, তাকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল। জি। তো সব আমি জায়গায় যে আমাদের ওইটা আমাদের বলে আমি পার পেয়ে সাংবাদিকদের, যাবো তা নয় কিন্তু। জি, না, সত্যি কথা পান্না, আপনি তো দেশে সাংবাদিকতা করছেন, কাজে আমি অতটা ভালোভাবে বলতে পারবো না না ঠিক আছে, আমি বিনয়ের সঙ্গে একটু ইয়ে করেছি, ডিফার করেছি। আপনি ভালোভাবে বলেছেন, কারণ আপনি বাস্তব পরিস্থিতি দেখেছেন এবং আপনার সাহসিকতার প্রশংসা করি, সেজন্য অভিবাদন জানাই আপনাকে। কিন্তু পাশাপাশি ওই কথাটাও মনে রাখতে হবে যে সকলেই মেরুদণ্ডহীন নয়, মেরুদণ্ড যাদের আছে কিছু, তারাও কিন্তু সংখ্যাবোধ করেন। এই যে আপনি বললেন যে আপনি টেলিভিশনে যে কদিন ছিলেন, যেগুলো ডিসপ্লে করার কথা, দেখানোর কথা, সেগুলো দেখাতে পেরেছেন, কিন্তু বঙ্গবন্ধুকে কি দেখাতে পেরেছেন? পারেননি। তো এই রকম কিছু সীমাবদ্ধতা। না, দেখাতে পারিনি, আমি সেটা বলিনি, আমি দেখাতে পেরেছি তা বলিনি, দেখাতে বরং পারিনি, দেখাতে বরং পারিনি। হ্যাঁ, সেটাই বলছি। মঞ্জুর আলম কিন্তু পান্না চেষ্টাটা কোনো চাপ ছিল না, কোনো আদেশ ছিল না, কোথাও থেকে ফোন ছিল না, কিন্তু আমরা নিজ দায়িত্বে এটি করিনি, রাইট? আনিস আহমেদ, আমার খুব একটা কথা জানতে ইচ্ছা করে, ধরেন শেখ হাসিনার আমলের 15-16 বছর, হ্যাঁ, মানে যখন এই জুলাইয়ের আন্দোলন শুরু হলো, সবাই বলা শুরু করলো এতদিন কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন, এতদিন বলেননি কেন? দেন আমি তো শেখ হাসিনার আমলের বেশিরভাগ সময়টাতেই বাংলাদেশি সাংবাদিকতা করেছি। আমি তো কোনো কথা বলতে, কোনো রিপোর্ট করতে সেই অর্থে আমার কখনো কোনো বাধার মুখে পড়তে হয়নি, কোনো চাপ, বিভিন্ন জায়গা থেকে চাপ থাকে, আপনি নিজেও জানেন, কিন্তু আপনাকে তো সেই ভয়কে জয় করেই আগাতে হয়, তাই না? তো আপনি মানে আপনি আপনি সরকারের কাছে প্লট চাবেন, অনেক সুযোগ সুবিধা চাবেন, তদবির করবেন, হ্যাঁ, আবার স্বাধীনতাও চাবেন, দুটো তো একসঙ্গে হয় না, তাই না? সুতরাং আমি একটু এই কথা আপনার ডিফার করি। আমি চাইতেই পারি, সুযোগ যখন আছে আমি চাইতেই পারি, আমার যোগ্যতায় থাকলে, আমার যোগ্যতায় থাকলে। পান না, অন্য 10টা মানুষের যেই সুযোগ আছে প্লটের জন্য তো যে কেউ অ্যাপ্লাই করতে পারে, রাইট? আপনিও পারেন, আপনি করেন, পারি, কিন্তু আমি সাংবাদিক তদবিরও হিসেবে করতে পারি। না, তদবিরও করতে পারি, তাতে নিশ্চয়ই সমস্যা নেই, তদবিরও করতে পারি। কিন্তু ওই তদবিরটা তখনই সমস্যা আছে। কলঙ্কময় হবে, ওই তদবিরটা তখনই কলঙ্কময় হবে যখন আমি ওই তদবিরের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেবো। আমি আমার স্বাধীন সত্তা বজায় রাখবো। এগুলো তো গিভ এন্ড টেক, তাই না? আপনি যখনই কেন গিভ এন্ড টেক? কেন গিভ এন্ড টেক? আপনি আপনি সাংবাদিকদের জন্য প্লট দিচ্ছেন, আপনি বলেন না শুধু আওয়ামী সাংবাদিকরা অ্যাপ্লাই করতে পারবে। না, আপনি তো কথাটা বুঝতেই পারেননি। না, আসল কথাটা হচ্ছে, যখন আপনি তদবির করছেন, আওয়ামী সাংবাদিক ছাড়াও আপনি যখন তদবির করছেন, তখন এটা, আমি সুলতানা রহমানের সঙ্গে একমত, এটা অলিখিতভাবে একটা গিভ এন্ড টেকের ব্যাপার হয়ে দাঁড়ায়। সরকার তখন চেষ্টা করবে, মানে আমি অ্যালটেড প্লটের কথা বলছি না, সে অ্যালটেড প্লট আপনি অটোমেটিক্যালি পেতে পারেন, কিন্তু আপনি যদি তদবির করে, আপনি যদি অন্যায়ভাবে একটা কিছু পেতে চান সরকারের কাছে, সরকারও তখন চাইবে যে আপনিও তাকে কিছু সুবিধা দেন। ওই সুবিধা চাইতেই পারে, কিন্তু আমি দিব কিনা, আমি নিজেকে বিক্রি করবো কিনা, যদি মনে হয় সরকার কন্ডিশন দিয়ে দেয় যে তুমি নিচ্ছ, যদি বুঝিয়ে দেয় আকার ইঙ্গিতে, তাহলে কিন্তু আমার অনুগত সাংবাদিকতা করতে হবে, আমি নেব না। আমি যদি অনিয়ম করে নিই, তাহলে আমি অবশ্যই সরকারের সব কথা মেনে চলবো। সেখানে আমার নিজের নৈতিকতাই নষ্ট হয়ে গেছে, সেখানে আমার নিজের
নৈতিকতা নষ্ট হয়ে গেছে, এটাই বলতে চাচ্ছিলাম। হয়তো তাই, ঠিক আছে, কিন্তু আমার কাছে একটু অন্যরকম মনে হয়। এটি বিস্তারিত একটা আলোচনার বিষয়। যাই হোক, আমরা আলোচনায় এটা একটা সাংবাদিকতার নৈতিক নৈতিক খুব স্ট্রং একটি বিষয়। দেখুন, সাংবাদিকতা কিন্তু আইন দিয়ে হয় না, সাংবাদিকতা হয় নৈতিকতা দিয়ে। আনিস আহমেদ, আমি কি ঠিক বলেছি কিনা? হ্যাঁ, একদম ঠিক। কিন্তু সেই আপনি অনেক সময় আইনও ভঙ্গ করতে পারেন যদি আপনি নৈতিকভাবে সঠিক থাকেন। তা তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু আমি বলছি না, ছোটখাটো দু একটা রিকোয়েস্টের কারণে আমাকে সম্পূর্ণ অস্তিত্ব বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, সেটাই মানে এটা সেটা মিন করে না সম্ভবত। আমরা তার সঙ্গে এখন ফিরি। দেখেন না, যারা বঙ্গবন্ধু উপর চলচ্চিত্র নির্মাণে অংশ নিয়েছিলেন তাদেরই কেউ কেউ এখন একদম উপদেষ্টা পরিষদে চলে এসছেন, এখান থেকে সম্পর্ক রেখেছেন। তো এইটাই হচ্ছে গিয়ে সুবিধাবাদিতার দৃষ্টান্ত, একেবারে প্রকৃষ্ট দৃষ্টান্ত। রাইট। এখন আমি যদি বলি, দেখুন এই যে ভয়ঙ্কর একটা অবস্থা চলছে, সামনে নির্বাচন, আনিস আহমেদ, এই পরিস্থিতি কি আরো বাড়বে? এবং আপনি আপনি নিশ্চয়ই জামাতের আমির শফিকুর রহমানের সাক্ষাৎকারটি দেখেছেন, এই বিষয়ে আপনার একটু মন্তব্য চাই। না, আসল ব্যাপারটা হচ্ছে এই, প্রথম কথা হচ্ছে নির্বাচন শেষ পর্যন্ত হয় কি হয় না সে নিয়ে কিন্তু মানুষের মনে একটা সংশয় রয়েছে। আপনার কি আছে? আপনার সংশয় বলুন। আমি এখানে দু তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হলো ইউনূস সাহেব সম্ভবত এক ধরনের আপোষ মীমাংসায় যেতে চাইছেন, একদিকে জামাতের সঙ্গে আরেকদিকে বিএনপির সঙ্গে। শর্তটা থাকবে এই যে তাকে ওইভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না, যেই জিতুক না কেন তাকে যেন রাষ্ট্রপতি পদটা দেয়া হয়। তো এইটা একটা দিক, যে আমি সুযোগ নেব, ঠিক আছে তোমরা যেত, তোমরা ক্ষমতায় আসো। আর রাষ্ট্রপতি পদের একটা ব্যাপার আছে, যে এই যে তথাকথিত জুলাই সনদ কিংবা সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। তো সেই প্রসঙ্গে যদি যাই তাহলে দেখা যাবে রাষ্ট্রপতি পদে যাওয়াটা ইউনূস সাহেবের একটা লক্ষ্য হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে এই, যে এই জুলাই সনদ নিয়ে যদি ধরেন হ্যাঁ ভোট জিতে গেল, ধরেন কেন, এটা দেখাই যাচ্ছে পরিষ্কার সরকারের তরফ থেকে সমানে প্রচারণা চলছে। তো কাজেই জুলাই সনদ জিতে যাওয়ার পরে এই যে সংসদ, জাতীয় সংসদ কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পরিণত হবে। এর কারণ হচ্ছে গণপরিষদে, এর কারণ হচ্ছে যে এই সংসদকেই অনুমোদন দিতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে কিনা, সেটি সংবিধানের অংশ হবে কিনা। হ্যাঁ না ভোট তো একটা দিক, কিন্তু সংসদ কর্তৃক এটা অনুমোদিত হতে হবে। এখন এই অনুমোদনের সময় দেওয়া হয়েছে সর্বোচ্চ 180 দিন, 6 মাস। তো এই আরো 6 মাস কিন্তু ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ ক্ষমতায় থেকে যাচ্ছেন। কাজেই নির্বাচন মানেই 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন মানেই কিন্তু এই নয় যে নতুন সরকার গঠিত হচ্ছে। কাজেই সেখানে নানান রকমের জটিলতা বিরাজ করছে, সেটি আমাদের দেখার বিষয়। জি, মঞ্জুর আলম পান্না, আপনার কাছে কি মনে হয় নির্বাচন নিয়ে কি দেখতে পাচ্ছেন আপনারা? অন্ধকার। এটা ভালো বলেছেন। ঘন কালো অন্ধকার। এখন অন্ধকার যদি বর্ণনা দিতে বলে, অন্ধকার তো অন্ধকারই না, সকাল যত নিকট হয়, মানে রাত যত গভীর হয় সকাল তত নিকট হয়, তাই না? সেটা তো সান্ত্বনামূলক একটা বক্তব্যের মধ্যেও পড়ে এটি অনেক সময়। হ্যাঁ, তো এটা যদি চরম বাস্তবতা, রাত যত গভীর হয় আলো তত কাছে আসে, ভোরের আলো তত কাছে আসে। আবার কারো কারো জি, কিংবা মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই কথাগুলো না আমি অনেক সময় আত্মসান্ত্বনামূলক মনে হয় আর কি। হ্যাঁ, আর এর মধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়ে যায়। ওই ভোরের আলো যেমন যেমন এই যে আপনি সাদ্দামের কথা ধরুন, বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি, তো সে তো মুক্তি পেয়েছে, ভোরের আলো তার কাছে এসেছে, ছুঁয়ে দিয়েছে। এখন এই ভোরের আলো তাকে ছুঁয়ে দেওয়ার আগে কি কি হয়েছে, তার তো সব শেষ, তার সব শেষ। এই মুক্তি তো অনর্থক ব্যাপার, অবশ্য অনর্থক। তাহলে ওই যে বাংলাদেশে এখন যে সিচুয়েশন, এই আধার কেটে যাবে, ভোরের আলো আসবে, তার আগে তো আমার তো সবকিছু ঝড় ঝঞ্ঝায় উড়ে যাচ্ছে, আমার কি থাকছে সেই। এবং সুলতান যে বললেন যে কি দেখছি, আমি এক শব্দ বলেছি অন্ধকার।
সেটি নির্বাচন হলেও অন্ধকার, না হলেও অন্ধকার। আসলে এই অন্ধকারকে কাটানোর জন্য যাদের দায়িত্বশীল ভূমিকা থাকার কথা ছিল এই মুহূর্তে তারা সেই দায়িত্বটা পালন করতে পারছে না। আমার কাছে মনে হচ্ছে বারবার বিএনপি ফাঁদে পা দিচ্ছে। শুনুন, এটি চরম বাস্তবতা। এই মুহূর্তে বিএনপির সরকার গঠনটা খুব জরুরি ছিল। আওয়ামী লীগের তো আর এই মুহূর্তে আসার কোনো স্কোপ নেই। আপনি যতই আবেগী হয়ে কথা বলেন, আমি যতই মায়া কান্না দিয়ে বলি, এটা সম্ভব নয়। এটা বাস্তবতা। সেই আওয়ামী লীগ হয়তো রাজনীতিতে ফিরে আসার কামব্যাক করার সুযোগ আছে। কিন্তু ক্ষমতা যাওয়ার সুযোগ নেই, যেটি বিএনপির আছে। আমি আরো ১ বছর আগে থেকে বলে আসছি বিএনপি কি ফাঁদে পা দিচ্ছে, বিএনপি কি ফাঁদে পা দিচ্ছে। আমার কাছে এখনো মনে হচ্ছে বিএনপি ফাঁদে পা দিচ্ছে এবং বিএনপি ফাঁদে পা দেওয়াটা আমাদের সবার জন্য সবার জন্য ভয়ংকর। শেখ হাসিনা নিজেও তো যেখানে বলছেন যে বিএনপির কাছে তিনি প্রত্যাশা করেন যে তিনি তারা ক্ষমতা মানে সরকার গঠন করবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, একটা সুস্থির রাজনীতিকে বাংলাদেশ যাবে। এবং বিএনপি একই কথা বলছে যে আওয়ামী লীগ থাকলেও একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি বলেছেন। যদিও তার কথার সঙ্গে মানে সম্পূর্ণভাবে একমত পোষণ করা যায় না যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে তো এইভাবে নির্বাচনগুলো হতো না। যাই হোক, সেটা অন্য বিতর্ক। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বিএনপির খুব প্রয়োজন, মানে বিএনপিকে খুব প্রয়োজন এই দেশের জন্য। কিন্তু আমার মনে হচ্ছে তাদের এমন একটা ধারণা যে একটা নির্বাচন হলে তারা সুসুর করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। তারা সরকার গঠন করবে, সরকার প্রধান হবে তারেক রহমান, প্রেসিডেন্ট হবে তাদের অন্য মধ্য থেকে অন্য কেউ। আমি এই বিষয়গুলো এত সহজে দেখতে পারছি না। এর মধ্যে নানান ধরনের ডিজাইন আছে, নানান ধরনের খেলা আছে। পরাশক্তিগুলোর ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে বাংলাদেশ। এবং আমি আমি আসলে আমি একটা পক্ষের উপরে এই মুহূর্তে একটু নির্ভর করতে চাই। বলতে পারেন অনেকে আমাকে সেই বাহিনীর দালাল বা হ্যান-ত্যান ইত্যাদি ইত্যাদি। তার আগে আমি একটু বলি যে পৃথিবীতে যত ধরনের গভর্নমেন্ট আসছে, সব ধরনের গভর্নমেন্টের মধ্যে সামরিক সরকার হচ্ছে সবচেয়ে বাজে সরকার। সবচেয়ে বাজে সরকার। একটা নিকৃষ্টতম ডিক্টেটরশিপও সামরিক সরকারের চেয়ে ভালো হয়। তারপরও আমি সেই সরকারের কথা বলছি না নিঃসন্দেহে। আমি তাকিয়ে আছি সেনাবাহিনীর দিকে। দেশটা যেদিকে যাচ্ছে নিশ্চয়ই তাদের কাছে অনেক ধরনের ইনফরমেশন আছে। কেন আমি তাদের উপর আস্থা রাখতে চাই? একটা দেশের সেনাবাহিনী যদি অথর্ব হয়ে পড়ে, কোন ধরনের কোন কার্যক্ষমতা না থাকে, পুতুল হয়ে বসে থাকে, তখন আর সেই রাষ্ট্রের আর কিছু চাওয়া মানে আর কোন আশা ভরসা থাকে না। অতএব আমি সেই জায়গা থেকে আমি এখনো সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই। যেই সেনাবাহিনীর আশঙ্কাগুলো আমরা করছি, সেরকম কোনো কিছু পরিকল্পনা দেখতে পাচ্ছেন কি? তাদের তরফে তেমন কোনো তৎপরতা, তেমন কোনো মুভ কিংবা ধরেন না, না, এরকম মানে দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। তবে আমার এখনো তাদের প্রতি বিশ্বাস আছে যে আশঙ্কাগুলো আমরা করছি, সেই আশঙ্কাগুলো ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তারা কোনো ব্যবস্থা নেবে। অন্তত এই যেমন করিডোরটা থামিয়েছে না? করিডোরটা থামিয়েছে। করিডোর দেওয়া হয়নি মিয়ানমারকে, মানে মিয়ানমারের উদ্দেশ্যে। পোর্ট যেগুলো দেওয়া কথা ছিল দিতে পারেনি। সেন্ট মার্টিন নিয়ে নানান ধরনের আলোচনা পারেনি। হ্যাঁ, নির্বাচনটা অন্তত সেনা প্রধানের যে প্রত্যাশা ছিল 18 মাস তার মধ্যে হচ্ছে। এইগুলো সব দৃশ্যমান, এগুলো দিয়ে আমরা আমাদের সান্ত্বনা দিতে পারি এবং সেই সান্ত্বনাটা নিয়ে আমি থাকতে চাই। তখন সবার উপর থেকে যখন সব ধরনের আশা ভরসা উঠে যাবে, তখন তো আর সামনে এগুলো যায় না। তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো আহমেদও কি আমি ভরসা রাখতে চান? আমি চাই, আমি আস্থা রাখতে চাই, আমি আস্থা রাখতে চাই। কারণ আপনি আশা না থাকলে তো বাঁচতে পারবেন না। এটা চরম বাস্তবতা। Right. তো আনিস আহমেদ, আপনিও কি তাদের উপর ভরসা রাখতে চান? সেনার দিকে তাকিয়ে আছেন? প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনীর প্রতি আমাদের সকলেরই একটা ভরসা রাখার কথা, এই কারণে যে তারাই দেশ রক্ষা করে এবং তারা বিভিন্ন বিপদের সময় এগিয়ে এসছে। যদিও আমি পান্নার সঙ্গে একমত যে আমরা কেউই সেনা শাসক চাই না, কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে সেখানে সেনা শাসনের সাময়িক সময়ের জন্যেও, সাময়িক কালের জন্যেও সেটার প্রয়োজন আছে এবং তারপর তারা একটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারে, সেটা একটা প্রয়োজন আছে। কিন্তু পাশাপাশি এই কথাও শোনা যায় যে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু প্রথমত বিভাজন রয়েছে, দ্বিতীয়ত কোনো কোনো দলের লোক ঢুকে গেছে। এমনকি সেনা প্রধান সম্পর্কেও অত্যন্ত বড় রকমের আপত্তির কথা আমরা শুনে আসছি। তার দীর্ঘ নীরবতাকে অনেকে ব্লেম করছেন। তো এই জিনিসটা পরিষ্কার হওয়া প্রয়োজন যে সেনাবাহিনী কতটা শক্ত অবস্থান নেবে।
এখন পর্যন্ত তারা বলছেন যে তারা খুব শক্তভাবে দেখবেন যে যাতে সুষ্ঠু নির্বাচন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারির নির্বাচন হয়, যে নির্বাচন সম্পর্কে আমরা সংশয় প্রকাশ করেছি। মনজুরুল আলম পান্নাও বলেছেন যে আমরা অন্ধকারে রয়েছি। সেই নির্বাচন সম্পর্কেও কিন্তু সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করে বলেছে যে আমরা থাকব। এখন সেনাবাহিনীর কৌশলটা কি হবে সেটা দেখার ব্যাপার, কারণ সেনাবাহিনী সব কথা পরিষ্কারভাবে বলে না। তারপর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে নিম্নপদস্থদের একটা মতভেদের কথাও আমরা একসময় শুনেছি, যে কারণে সেনাপ্রধান খুব বেশি দূর এগিয়ে যেতে পারেননি যতটা তার আগেও এগিয়ে যাওয়া কথা ছিল। এই যে সেনাবাহিনী জাতির জনকের নাম উচ্চারণ করতে পারছে না, রাষ্ট্রপতির ভবন থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা কতখানি আস্থা রাখতে পারি সেটাও একটা চিন্তার বিষয়। তবে আমি মনজুরুল আলম পান্নার সঙ্গে একমত যে এই সময়ে বোধহয় বিএনপির ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়ার কথা, কারণ রাজনৈতিকভাবে যদি চিন্তা করি তাহলে মানে আমরা সমর্থন করি কিংবা নাই করি, কিন্তু রাজনৈতিক ভাবে চিন্তা করলে বিএনপির প্রয়োজন আছে। এখন বিএনপি কি ফাঁদে পা দিচ্ছে, নাকি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা লড়াই করছে? বিএনপির সঙ্গে জামাতের এই বিরোধিতা সম্পূর্ণ কি আদর্শিক ভূমিকা বিরোধিতা, নাকি এটি নৈর্বাচনিক বিরোধিতা? কারণ আমরা এটা জানি যে জামাত এবং বিএনপি সম্পূর্ণভাবে আঁতাত করেছে একাধিকবার, এবং যে জন্য তারেক রহমান বলেছেন দুদিন আগে যে তারা আমাদের দুর্নীতিগ্রস্ত বলে, তাদেরও তো দুজন মন্ত্রী আমাদের এই মন্ত্রিসভায় ছিল, তো তারা কেন আমাদের দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগ করে বেরিয়ে আসেনি? আসলে আমরা একটা জটিল সময় পার করছি, কিন্তু দেখা যাক যে বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, নাকি সেনাবাহিনী এই দায়িত্বটা গ্রহণ করে দেশকে সংকট মুক্ত করে। জি, আমি আনিস ভাই একটু কথা আমি একটু কারেকশন করে দিই, হয়তো স্লিপ অফ টাং হতে পারে আনিস ভাইয়ের ক্ষেত্রে। আমি কিন্তু সামরিক শাসনের কথা বলিনি, আমি বলেছি সেনাবাহিনীর ভূমিকার কথা। যেই নির্বাচন যদি হয়ও তাতে যে ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের কথা আমরা জানছি, যেমন ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট বেরোলো, হ্যাঁ, ওইখান থেকে তো আমাদের আশঙ্কাগুলো আরো বাড়ছে। অথবা নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। আমি বলতে চাচ্ছি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনী তার সর্বোচ্চ দায়িত্বটা পালন করবে। এবং সেনাপ্রধান তো বলেছিলেন সেই 5 আগস্ট দুপুর বেলায় পুরো জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে আমার উপর আপনারা আস্থা রাখতে পারেন। সেই আস্থাটা আমি এখনো রাখতে চাই 18 মাস পর এসে। আমি সেটাই দিন করতে চেয়েছি, নট সামরিক শাসন, যে কোনো লাইনচ্যুত অবস্থা থেকে যেন ট্রেনটা লাইনে আনতে পারে সেনাবাহিনী, আমি সেটাই কথা বলেছি। তো কিন্তু এই নির্বাচনের ব্যাপারে আপনি আবার এটাও বলেছেন যে বিএনপি ফাঁদে পড়তে যাচ্ছে। না, আমি সেটাই বলেছি, এই ফাঁদে পড়ার জায়গা নানান ধরনের ইনফরমেশন আছে সেনাবাহিনীর কাছে, নিঃসন্দেহে তারা যেন প্রপার দায়িত্বটা পালন করে। ফাঁদে যেন বিএনপি না পড়ে, ফাঁদে যেন বাংলাদেশ না পড়ে, আমি সেটাই বলতে চেয়েছি। হ্যাঁ, এখন পান্না, আপনি যেই সেনাবাহিনীর যে ভূমিকার কথাটি বলছেন, তো এখন যেই ডিজাইনে যেই প্ল্যানে নির্বাচন হচ্ছে, আপনি বলছেন নির্বাচন হলেও অন্ধকার, নির্বাচন না হলেও অন্ধকার, ফলে আসলে এই নির্বাচন কোনো সমাধানের দিক নিয়ে আসবে না। তো সেনাবাহিনী সেখানে কেমন করে আলোর সন্ধান দেবে? অবশ্যই সেনাবাহিনী যেভাবে করিডোর দেওয়ার ক্ষেত্রে বলেছে, নো ব্লাডি করিডোর, সেনাবাহিনী যেমন বলেছে পোর্ট দেওয়ার ক্ষেত্রে যে রাজনৈতিক সরকার এসেই সিদ্ধান্ত নেবে। ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, তাহলে তো এমন একটি নির্বাচন হতে হবে। সেই ইনক্লুসিভ নির্বাচন আমরা ইনক্লুসিভ নির্বাচন দেখেছিলাম 2008-এ, আর্মি ব্যাকড গভর্নমেন্ট ছিল। তার মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন এই সমাধান নয়, তাহলে আপনাকে একটু আগে বাড়তে হবে। সেটা হয়তো তাই, সেটা বিতর্কের বিষয়, আলোচনার বিষয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ডিজাইন গুলোর কথা শুনতে পারছি, আপনি দাঁত চেপে মুখ চেপে একটু আকারে ইঙ্গিতে কথাগুলো হয়তো বলছি,
কিন্তু সেনাবাহিনীর জন্য তো আর দাঁত চেপে মুখ চেপে কথা বলার প্রয়োজন নেই। তারা স্ট্রেট অ্যাকশন নিতে পারে এবং এ কথাও সত্য, আমি ডিরেক্ট না বলি, বাংলাদেশের কোন ইনস্টিটিউশনই স্বাধীন নয়। সে যে কোনো না কোনো পক্ষের মাধ্যমে হোক স্বাধীন নয়। তারপরেও মোর ক্যাপাবল, মোর ফ্রিডম সেনাবাহিনীর রয়েছে, কম্পারেটিভলি অনেক বেশি স্বাধীনতা রয়েছে। এবং আপনাকে এটা স্বীকার করতে হবে, এর আগে তো সেনাবাহিনী সম্বন্ধে এই দেশে যত বাজে ধরনের দৃষ্টান্ত স্থাপিত হোক না কেন, আবার সবশেষ পর্যায়ে আগে ছাত্ররা, তারপর সেনাবাহিনী অনেক ক্ষেত্রে এই দেশকে তো উদ্ধারে এগিয়ে এসেছে, এটি বাস্তবতা, তাই না? রাজনৈতিক দলগুলো আগের চেয়েও আগেই ছাত্ররা নেমেছে রাজপথে, বাংলাদেশের চেয়ে আগে হোক পরে হোক, এবং সেনাবাহিনীও নিশ্চয়ই তাদের পজিটিভ রোল বিভিন্ন জায়গায় আছে, এটিও চরম বাস্তবতা। আনিস আহমেদ, এরকম কি কোনো ভূমিকা আমরা সেনাবাহিনীকে সহসা দেখতে পাওয়ার সম্ভাবনা কি আছে? আমি আগেই বলছিলাম যে সেনাবাহিনী যদি একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে, এবং এ ব্যাপারে আমি পান্নার সঙ্গে একমত, যে সেনাবাহিনী যদি বলিষ্ঠ ভূমিকা পালন করে, মাঠে নেমে আসে এবং নিয়ন্ত্রণ তারা তো করে। মাঠেই আছে, মাঠে আছে নামমাত্র, তারা যে সবসময় ভূমিকা পালন করছে তা নয়। আমরা লক্ষ্য করেছি যে অনেক জায়গায় যেখানে গোলযোগ হচ্ছে সেখানে হয়তো সেনা সদস্যরা দূরে দাঁড়িয়ে দেখছে, এরকম ঘটনাও আমরা দেখেছি। কাজেই তাদের ভূমিকাটা যদি বলিষ্ঠ হয়, তাদের ভূমিকাটা যদি স্পষ্ট হয়, এবং দল মত নির্বিশেষে তারা যদি স্বদেশ চেতনা, দেশকে রক্ষার জন্যে, দেশের গণতন্ত্র রক্ষার জন্য যদি এগিয়ে আসে, তাহলেই কিন্তু ব্যাপারটা সঠিক হবে। আর তা নইলে তারা যদি কোনো দলকে সমর্থন করে, এবং অভিযোগ আছে, আমি একটু আগেই বলছিলাম যে কোনো দলের লোকজন সেনাবাহিনীর মধ্যে এখন ঢুকে গেছে, নতুন যে সমস্ত রিক্রুটমেন্ট করা হয়েছে, সেনাবাহিনী কেন, পাবলিক যে সমস্ত অফিস আছে, দপ্তর আছে, সরকারি দপ্তর, সেই সরকারি দপ্তরগুলোতেও কিন্তু ভিন্ন মতবাদের লোকজন কিংবা ভিন্ন দলের লোকজন ঢুকে গেছে, নিয়ন্ত্রণ করছে। এবং সেটাই হবে বিএনপির জন্য। দল বলতে আপনি কি বলছেন? দল বলতে আমি যদি স্পষ্ট করে বলি, তাহলে অভিযোগ হচ্ছে যে জামাত শিবিরের লোকেরা কিন্তু প্রবেশ করছে, এবং সেটা হবে বিএনপির জন্য, এই যে ফাঁদে পড়ার কথা বললেন, সেই ফাঁদে পড়া। বিএনপি সরকার গঠন করলেও যখন প্রশাসন থাকে অন্যদের হাতে, এবং সেনাবাহিনীতেও যদি এইরকম অভিযোগ যেটা উঠছে, আমি জানি না এটা সত্যি কি না, আমি আশা করব এটা সত্যি না হোক, তাহলে কিন্তু বিএনপি কিংবা কেউ সরকার গঠন করেও কিছু করতে পারবে না। আমরা কিন্তু যে তিমিরের সেই তিমিরেই থেকে যাব। তো কাজেই এইটা সেনাবাহিনীর যদি ভূমিকাটা একেবারেই নিরপেক্ষ হয়, এবং আমরা এখনো আশাবাদী, আমি আগেই বলছি যে আমরা এখনো আশাবাদী, আমাদের আস্থার জায়গাটা, আমাদের নিরাপত্তার জায়গাটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। কেবলমাত্র বিদেশি আক্রমণ থেকে নয়, আমাদের ভেতরে, আমাদের দেশের ভেতরে যে এক ধরনের অন্তর্কলহ চলছে নানাবিধ বিষয়, নানাবিধ অভিযোগ দিয়ে, এবং সেই অন্তর্কলহকে দমন করে একটা একক রাষ্ট্র হিসেবে, এবং আবার আমি বলি যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতির জনক, সকলকে উপরে তুলে সেনাবাহিনী যদি একটা ভূমিকা পালন করে, তাহলে তো এটা একটা বিরাট ব্যাপার। অধ্যাপক ইউনূস হয়তো পছন্দ করতে পারেন না বঙ্গবন্ধুকে, কিন্তু সেনাবাহিনী কেন সমর্পণ করলো এই ব্যাপারে? আমার সেটা এই প্রশ্ন হলো যে অধ্যাপক ইউনূস পছন্দ করেন না বঙ্গবন্ধুকে, তার উপদেষ্টা পরিষদ পছন্দ করে না, সেনাবাহিনী যদি এতখানি শক্তিশালী হয়ে থাকে, তাহলে কেন তারা এ কথা বলছে না যে আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা ছিলেন তাদের কারোরই অবমাননাকে আমরা সহ্য করব না, এবং তাদেরকে কি বলেন আপনি? বীরশ্রেষ্ঠের ছবি ভাস্কর্য ভেঙে ফেললো সেদিন, বীরশ্রেষ্ঠ মতিউরের পুরো সবকিছু তুলে ফেললো, তাদের তো কোনো প্রতিক্রিয়া নেই। সেটাই। মঞ্জুর আলম পান্না, আমি শেষ করব, বাংলাদেশে
বাংলাদেশে মানে অনেকেই মনে করছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসবে। আপনি দেখেছেন শফিকুর রহমানের সাক্ষাৎকারটি দেখেছেন, পান নাকি? শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি। বাংলাদেশের নারীরা কি বলছে, যে ধরেন 50 বছরে বাংলাদেশের নারীরা যতটুকু এগোলো, এখন যখন এই কি শফিকুর রহমান বলেন যে তাদের নারী প্রধানমন্ত্রীর দরকার নেই, নারীরা ঘরে থাকবে, নারীরা বাচ্চা কাচ্চা লালন পালন করবে, সব মহান মহান কাজ করবে আর কি নারীরা। হ্যাঁ, বাংলাদেশের নারীদের উপলব্ধিটা কি আমার খুব জানতে ইচ্ছে করছে। বাংলাদেশের নারীদের উপলব্ধি শোনেন, এটা চরম বাস্তবতা। আপনি প্রোগ্রেসিভ জায়গা থেকে আপনার যে মেন্টালিটি, আপনি সেখান থেকে বিস্মিত হচ্ছেন। আবার এটিও বাস্তবতা, বাংলাদেশের নারীদের একটি বিশেষ অংশ তারা চাই ঘরের মধ্যে থাকতে, তারা এই সন্তান লালন পালন করতে চায়, তারা মোটামুটি পুরোটা আবৃত হয়ে চলাফেরা করতে চায়, এরকম নারীও আছে। তাদের কথা বলে বাধা দেয় না, তাদেরকে তো খুব বাধা দিচ্ছে না, কিন্তু যে নারীরা বাইরে আসতে চায় তাদের কেন বাধাগ্রস্ত করতে হবে? না, আমি সেটাই বলছি। আপনি নারীদের মানসিকতা বুঝতে চাইছেন তো, আমি দুই ধরনের নারীদের কথাই আমি উল্লেখ করলাম। এখন বিষয় হচ্ছে যে অবশ্য নারীরা তো শঙ্কিত, নারীরা তো আতঙ্কিত। আমরা আফগানিস্তান দেখছি না কি অবস্থা, আমরা ইরানে দেখেছি না। তো এখন বিষয়টা হচ্ছে যে শফিকুর রহমান ওই বক্তব্য দিয়ে আমার বুঝতে পেরেছি তার ভোটের রাজনীতিতে সমস্যা। ভোটের রাজনীতি মানে কি, আবার এখন অনেকে এটা আহ অন্যভাবে ধরে নিতে পারেন যে এতক্ষণ আমরা নেগেটিভ আলোচনা করলাম, এখন ভোটের রাজনীতি হিসাব করছি। ভোটের রাজনীতির কথা এই জন্য আনতে হচ্ছে, জামাত তার সবকটা উইং খোলা রেখেছে। জামাত তার প্ল্যান এ বি সি ডি নিয়ে এগোচ্ছে। সে প্রথমেই নির্বাচন করতে না দেওয়া, নির্বাচন না করে যদি এই যে সরকারের বিষয় থেকে তারা ক্ষমতা প্র্যাকটিস করছে, প্রশাসন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে আস্তে আস্তে 100%, এই একটা। দ্বিতীয়ত হচ্ছে যদি ইলেকশন হয় ও সেখানে প্রভাব বিস্তার করা, ইঞ্জিনিয়ারিং করা। এটি শুধু জামাতের ডিজাইন তা না, আরো অনেকে আছে এই শক্তির সঙ্গে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যদি ভোটের মানে যদি বিএনপি সত্যি সত্যি ক্ষমতায় আসে, তাহলে তাদের সাথে একটা জাতীয় সরকারের রূপরেখায় তারাও ক্ষমতা অংশীদার হওয়া। চতুর্থ হচ্ছে তাদের সর্বশক্তি নিয়োগ করা নির্বাচনী মাঠে, হ্যাঁ, প্রপার ফ্রি ফেয়ার একটা ইলেকশন যদি হয়েই যায়, সেখানেও যাতে তারা পিছিয়ে না পারে। জামাতের রাজনীতি ফ্যান্টাস্টিক। আমি এখানে বলবো, যদি জামাত স্বাধীনতা বিরোধী শক্তি না হয়ে, জামাত মৌলবাদী রাজনীতি না করে, জামাত যদি সত্যি সত্যি গণতান্ত্রিক ধারায় তাদের এই রাজনৈতিক চর্চাটি অব্যাহত থাকতো, জামাতের মানে কর্মী সমর্থকের অভাব হতো না। এটি বাস্তবতা। এটি তো আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে যদি তারা স্বাধীনতা বিরোধী শক্তি না হতো, তারা মৌলবাদী রাজনীতি চর্চা না থাকতো, তাদের যে পলিটিক্যাল ডিজাইন, অন্য ক্ষেত্রে তাদের যে সাংগঠনিক কাঠামো, এইগুলো অসাধারণ। এবং সবচেয়ে বড় কথা, শিবির করে একটা ছাত্র, একটা মানুষও কিন্তু বেকার থাকে না। তার সম্পূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা জামাতই দেয়, তার চাকরি বাকরি ব্যবস্থা করে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখানে জামাতের প্রশংসা হয়ে যাচ্ছে, অবশ্যই প্রশংসা করতে, যেটা ভালো সেটা ভালো বলতেই হবে, কিন্তু মূল জায়গাগুলো তো খারাপ। মূল জায়গাগুলো তো খারাপ, তাই না? আমার দেশের অস্তিত্বের বিরুদ্ধে। মাথাটাই পচা। এখন তার না 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 না, পুরো মাথা পচা না, পুরো মাথা পচা না, পচা না। পচা হলে আজকে জামাত এত তুমুল বিরোধী শক্তি হয়ে মুক্তিযুদ্ধে, শুনেন, এই দেশের মানুষ যে যে ধর্মে বিশ্বাস করুক না কেন, যে যেই দলীয় আনুগত্যেই অনুসারী হোক না কেন, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমি মনে করি 90 থেকে 95% মানুষ আপোষহীন। এটা যেমন সত্য, সেই সত্যের জায়গা থেকে এই 95% মানুষ যখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তার মধ্যে থেকে জামাত এই অবস্থায় উঠে আসা, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। আপনি এটাকে উড়াই দিলে হবে না। তাদের আপনি আওয়ামী লীগের শুনেন আওয়ামী লীগের 15.5 বছর তো জামাত অনেকটা নিষিদ্ধ ছিল না? তার মধ্যে আমি পরিসংখ্যান দিচ্ছি, 2009 সালে যেখানে জামাতের রোকন সদস্য ছিল 15,000। এটা তার ডিপ্লোম্যাটের পরিসংখ্যান, আন্তর্জাতিক গণমাধ্যম ডিপ্লোম্যাট। সেখানে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে, অর্থাৎ 2023-এর সেপ্টেম্বরের দিকে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল ডিপ্লোম্যাটের। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তো আওয়ামী লীগ পন্থী ছিল, বাস্তবতা। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে ডিপ্লোম্যাট একটি রিপোর্ট করেছিল, তখন জামাতের রোকন সদস্য 15,000 থেকে 73,000 সামথিংয়ে পৌঁছেছিল। তারা পাড়া ভিত্তিক কাজ করছিল, পরিবার ভিত্তিক কাজ করছিল। এই ডিজাইনগুলো তো আওয়ামী লীগ বিএনপি কারোর মধ্যে নাই। এবং তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনি যদি ভোট দিতে যান, কি দাঁড়িপাল্লায় দিবেন নাকি?
না, আপনাকে মনে হয় তাই? এই সমস্যা তো আমাদের এখানে, যে আমি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের সব ভালো, আমি বিএনপি করলে বিএনপি সব ভালো, আওয়ামী লীগের সব খারাপ, আমি জামাত যখন একটা আমার কাছে খারাপ। স্বাধীনতা বিরোধী দল, যেই আরে দলটি, বাবা, আমি তো তার চেতনা, দাঁড়ান না না দাঁড়ান, না না না, শুনেন শুনেন, আমি তার চেতনার এই কথা বলছি না। দলটি প্রতিষ্ঠা থেকে, আমি সেই আমি তার মৌলভী আমল আমি থেকে তার চেতনার আজ কথা বলছিলাম। পর্যন্ত সঠিক আপনি কোনো কাজ মিসলিড করে করছেন নাই। সুলতানা, আপনি পান না, মিসলিড আপনি করছেন। আমার নো প্রশ্ন নো 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 নো, আপনি মিসলিড করছেন আমার বক্তব্যকে। আচ্ছা আপনি বলেন। তার চেতনাকে তো সাপোর্ট করার প্রশ্নই ওঠে না। আমি ফ্রম দ্য বিগিনিং বাধা বলছি, তার রাজনৈতিক ধারা যদি মৌলবাদী সম্পূর্ণ না হতো, তার রাজনীতি যদি আমার একাত্তরের বিরুদ্ধে না হতো, তার আর যে সাংগঠনিক কাঠামো, তার যে স্ট্রাকচার অন্য সাইডে, তার যে দর্শন, যে তার প্রতিটা কর্মীকে স্বাবলম্বী করে দেবে, এগুলো আপনি ভালো বলবেন না? আচ্ছা, এটা অদ্ভুত বিষয়। আপনি আপনি আনিস না আহমেদ, না না, আপনি আনিস আহমেদ, আমাকে একটা জিনিস বলুন, যে দলটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক যতগুলো ঘটনা ঘটেছে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, সেই দলটি, সুলতানা, আপনি এখানে আমাকে আমি কালার করছেন। সরি টু সে, নো 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 নো, আপনি এখানে আপনি আমাকে কালার করছেন। সরি টু সে, ও মাই গড, আপনি না 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 না, জামাতের কোনো অংশকে আপনি একজন অসুর, একজন যে অসুর, তারও ভালো সাইড আছে। জামাতের চেতনা নিয়ে তো কোনো প্রশ্ন নাই। জামাতের প্রশ্ন তো আমার অস্তিত্বের বিরুদ্ধে। জামাতের রাজনীতি তো মৌলবাদী রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি। ওটা তো ইয়ে করার কোনো কারণ নেই। আমি বলছি তার সাংগঠনিক কাঠামো। আপনি এটাকে যদি বলেন তার মাথা পচা, তার সব পচা, এটা হতে পারে না। এটা হতে একজন প্রতিবন্ধী, শুনেন, স্টিফেন হকিং, তার সর্বাঙ্গ অকেজ ছিল, সে শুধু মাথা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী একজন হয়েছেন। আপনি কি বলেন? আপনি একটা জিনিস খারাপ হলে তার কোনো ভালো সাইড থাকতে পারে না? না না, আমি আসলে পানি পানি আপনি আমি শুনেন, পানি আমি আমি একটা জিনিস বলি, আমি তো শুরুতে এই কথাটাই বললাম। দেখেন, স্টিফেন হকিংস তার তিনি এক প্যারালাইজ ছিলেন, শুধু ব্রেইনটা কাজ করতো। আমি তো আপনাকে শুরুতেই ওই ব্রেন তো কথাটাই একটা অঙ্গ, বলেছি, তার ব্রেইনই নষ্ট। ব্রেন তো একটা অঙ্গ। আপনি জামাতের সবকিছু পচা বলছেন, জামাতের আর যে সাইড গুলো ভালো, আপনি আমি ভালো বলবেন না? আচ্ছা, আমার আমি আমার মঞ্জুর প্রশ্নটি শুনেন, আমি আনিস ভাই, মঞ্জুর আলম, আনিস জি, আহমেদ, বলেন আনিস আহমেদ, আমার প্রশ্নটি হচ্ছে, যেটি মঞ্জুরুল আলম পান্না আমার উপরে রাগ করছে না, পান্না না না, রাগ না, আপনি মিসলিড করছেন। না, আমি স্লিপও করছি না, আমি বলছি আপনি আমাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমি জামাতের প্রশংসা করছি। ও মাই অবশ্যই গড, না প্রশংসা, না যেটি না, ভালো সাইড আমি ভালো বলবো না? মঞ্জুরুল আলম না, আচ্ছা, আমি শান্ত হন, আমি আপনি আমি একটু শান্ত হন। ব্যাখ্যা আমার করছি। প্রশ্ন, আনিস আহমেদ, আমি আপনার কাছে এখন প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে যে যারা মৌলবাদী রাজনীতি করে, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা তো এই সিস্টেমেই চলে। মৌলবাদী রাজনৈতিক দলের বাইরে এই সিস্টেমে কোনো রাজনৈতিক দল কি আছে? না, আমি বলছি, আমি মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে অংশত একমত। কারণ জামাতের যে কাঠামোটা, পরিকাঠামো, সেটা কিন্তু অত্যন্ত সুসংগঠিত। জামাত একটি সবচাইতে বেশি সংগঠিত দল, এবং তারা যে ব্রেন ওয়াশ করে এটাও সত্যি কথা। একেবারে বাচ্চা বয়স থেকে তাদের সেই ট্রেনিং, সেই প্রশিক্ষণ চলে এই শিবিরের, এবং এর মধ্যে তাদের নানান স্তর আছে। কাজে জামাত হঠাৎ করেই কেউ জামাতের সদস্য হয়ে গেল লাফিয়ে, সেটা কিন্তু নয়। জামাত একটা বহুমাত্রিক দিক দিয়ে চলছে, আমরা সেটা জানি। আমরা কখনই, অন্তত আমি কখনই জামাতকে সমর্থন করব না, কারণ জামাত হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী দল। যদিও বিরোধীরা এখন হয়তো নেই, কিন্তু তাদের উত্তরসূরিরাও কিন্তু সেই পথেই হাঁটছে। শিবির এবং বর্তমান জামাতও কিন্তু সেই পথেই হাঁটছে। এমনকি 2024 সালের যে ছাত্র আন্দোলন হলো, যাকে আমি ছাত্র বিপ্লব বলি না, দ্বিতীয় স্বাধীনতা বলি না, তার পেছনে যে শিবির লুকিয়েছিল, জামাত লুকিয়েছিল, সেটাও কিন্তু ক্রমশই প্রকাশ পাচ্ছে। কাজে জামাত সমর্থনযোগ্য কোনো দল নয় যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এবং জামাত যে ইতিহাস পাল্টে দিতে পারে তারও ইঙ্গিত আমরা পাচ্ছি। কিন্তু এটাও সত্যি কথা, এবং এখানে আমি পান্নার সঙ্গে একমত, যে জামাত অত্যন্ত সুসংগঠিত দল, যেটা বিএনপিরও নেই, যেটা আওয়ামী লীগেরও নেই। কারণ জামাত হচ্ছে একসময়কার কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার ভিত্তিক দল, যেটার নানান স্তর রয়েছে। এখন নির্বাচনের সময় এসে জামাত কিন্তু নানান কথা বলছে। এই যে আপনি বললেন
মেয়েদের পর্দার ব্যাপারটা, এখানে দু ধরনের কথাই তারা কিন্তু বলছে। কখনো কখনো তারা বলছে যে না, মেয়েদের উপর তারা কোনো হস্তক্ষেপ করবে না স্বাধীনতার উপর। আবার তারা যখন সুযোগ পাচ্ছে তখন বলছে মেয়েরা পুরো 8 ঘন্টা কাজ না করে 4 ঘন্টা কাজ করুক, এমন কথাও শোনা গেছে। তাদের কাজের সময় কমিয়ে দেয়া, অর্থাৎ তাদেরকে দীর্ঘ সময় ঘরে বন্দি রাখা, বাইরে। আনিস ভাই, আমাকে শেষ করতে হবে। আরেকটা চট করে আমি কথা বলে নিই। আজকে একটা খবর দেখলাম যে জামাত ইসলামীর একটা নেতা বলছেন যে জামাত ইসলামী তো কোনো ইসলামী দল নয়, আমরা তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিতে চাই। তো এটি একদমই হাস্যকর ব্যাপার, তাদের আদর্শের সঙ্গে মেলে না সেটা, কিন্তু নির্বাচনী কৌশল হচ্ছে সম্পূর্ণ অন্য ব্যাপার। জি।